জাতীয় নাগরিক পার্টির একটি পার্টি কাউন্সিল হবে। আপনাদের পার্টি কাউন্সিলটা আসলে কবে, মানে ঠিক হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আমাদের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি 1 বছরের জন্য গঠিত হয়েছে। আমরা 28শে ফেব্রুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছে। আগামী 26 সালের ফেব্রুয়ারিতে আমাদের 1 বছর পূর্ণ হবে। ফেব্রুয়ারিতে 1 বছর পূর্ণ হওয়ার পরবর্তীতে তারপরে আমাদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। ওকে, আপনারা 1 বছর পূর্ণ করে তারপর পার্টির কাউন্সিল করবেন, এর আগে আর পার্টির কাউন্সিল হওয়ার মানে এর জি মধ্যে আর পার্টির কাউন্সিল হওয়ার কোনো সম্ভাবনা নাই? জি। আচ্ছা, আপনাদের 5 শীর্ষ নেতাদের, মানে যারা কক্সবাজারে গিয়েছিলেন 4 জন, তো অনেকেই শীর্ষ নেতা, আরেকজন শীর্ষ নেতার পরিবার, এবং তাদেরকে শোকজ দেওয়া এবং শোকজ প্রত্যাহার করা, সেটি আপনারা কেন করলেন? মানে তাদেরকে শোকজই বা কেন দিলেন, শোকজটা প্রত্যাহার কেন করলেন? তাদের যুক্তি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে তো আপনারা সেটি রাখতেই পারতেন। শোকজ প্রত্যাহারটা কেন? এটি কি কোনো চাপের মুখে যে তারা আহ, না, এখানে যদি চাপের মুখে আপনি যে প্রশ্নটি করছেন, আমি মনে হয় একটু সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তারপরে বলতেছি। সেটি হচ্ছে যে এখানে আমাদের প্রথমত যে বিষয়টি এখানে দেওয়া হয়েছে সেটি ছিল যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান যে দিবস এবং ঐতিহাসিক দিন। আসলে আপনি যদি গণ অভ্যুত্থানকে ইমেজ আকারে দেখেন, ইমেজ আকারে দেখলে অ্যাবসলিউটলি অভ্যুত্থানের মূল যারা নেতৃত্ব ছিল, বিশেষ করে আপনি হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, নাহিদ বা অন্যান্য সবার যে নামটা আসে, সেই জায়গা থেকে গণ অভ্যুত্থানের দিন একই দিনে যখন তারা ওই অনুষ্ঠান না করুক কিন্তু একটা সফরে যায়, ব্যক্তিগত সফর, তারা যেটা ব্যাখ্যা করেছে ব্যক্তিগত সফরের জায়গায়, সেই জায়গা থেকে এই তথ্যটি যখন সাধারণ শহীদ পরিবার কিংবা আহত কিংবা অন্যদের ভিতরে আসে এবং রাজনীতি যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করছেন তাদের মধ্যে একটা তাদেরকে রাজনৈতিক সচেতনতা কিংবা রাজনৈতিক প্রজ্ঞার জায়গায় কিছুটা প্রশ্ন আসে। ফলশ্রুতিতে সেই জায়গাটি কেন তারা রাজনৈতিক প্রজ্ঞার জায়গাটি তারা খেয়াল করেননি, মূলত সেই জন্যই মূলত তাদেরকে এই শোকজটা দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা যখন এই বিষয়টিতে তারা সন্তোষজনক অ্যান্সার করেছেন, তার পরবর্তীতে তাদেরকে সেই শোকজটি প্রত্যাহার করা হয়েছে। আপনি যেটি বলছেন যে চাপের কারণে দেওয়া হয়েছে কিনা, এটি আসলে কোনোভাবেই চাপের কারণে শোকজ প্রত্যাহার করা হয়নি। যদি চাপের কারণে প্রত্যাহার করা হতো তাহলে তো শোকজটা অ্যাড্রেস করাই হতো না, যে তাদেরকে যে শোকজটা দেওয়া হয়েছে এবং সেটা প্রকাশ্যে দেওয়া হয়েছে সেটা কিন্তু অ্যাড্রেস করা হতো না। এবং এখানে আরেকটি বিষয় সেটি অ্যাড্রেস হচ্ছে, সেটা হচ্ছে যে নাগরিক পার্টি প্রথম থেকেই দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা এবং সর্বোচ্চ নেতৃত্বদেরকে তাদের সামাজিক প্রভাব কিংবা দলের বাহিরে যতই প্রভাব থাকুক না কেন তাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করা, এবং যে কোনো জায়গায় সেটা দলের অভ্যন্তরীণে এবং দলের পাবলিকলি যদি কোনো প্রশ্ন ওঠে সেটা তাকে জবাবদিহিতা, তার কাছে ব্যাখ্যা চাওয়া, সেটি কিন্তু আমাদের ধারাবাহিকভাবে চলমান রয়েছে। এবং এটি সামনেও আগামীতে জাতীয় নাগরিক পার্টির যে কোনো নেতৃত্বের ক্ষেত্রে জবাবদিহিতা জি, এবং প্রশ্ন রেখে যাওয়ার বিষয়ে জারি থাকবে। জনাব আরিফুল ইসলাম আদিব, আপনি যেটি বলছিলেন যে গণ অভ্যুত্থানের মূল নেতৃত্বের যেহেতু তারা অংশ ছিলেন, সেহেতু গণ অভ্যুত্থানের স্মরণকালের দিনটিতে, যেটিতে আসলে গণ অভ্যুত্থান সফল হয়েছিল বা শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে হয়েছিল, পালিয়ে যেতে হয়েছিল, সেই দিনটিতে তারা ব্যক্তিগত সফরে গিয়েছিলেন বলে সেটি আসলে কারণটি জানতে তাদেরকে আসলে শোকজ লেটার দেওয়া হয়েছিল। এখন সেই কারণটি তো আর সরে যায় নাই। তারা ব্যক্তিগত যেই কথাই বলুন না কেন সেই কারণটি তো থাকে, যে 5 আগস্ট তারা ঢাকা না থেকে বা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে না থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি অংশ সেখানে চলে গেছিলেন, এবং তারা যেহেতু প্রকাশ্যে গিয়েছেন তারা আসলে এটি জানাতেও চেয়েছিলেন যে তারা এটি চলে গেছেন। এদের মধ্যে থেকে একজন আবার এদের মধ্যে একজন না, কক্সবাজার গ্রুপের বাইরের আরেকজন শীর্ষ নেতা এটিকে আবার প্রকাশ্যে সেটিকে বয়কটও করেছিলেন। সুতরাং এটি একটি তথ্য। কিন্তু এখন তারা যদি কোনো একটি শোকজের জবাব দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে থাকে তাহলে শোকজটি গৃহীত হবে মর্মে আপনারা নিতে পারতেন। পুরো শোকজটিই প্রত্যাহার করা হলো, এটি কোনো ইঙ্গিত বহন করে কিনা আপনি যদি একটু কম কথায় বলেন। কারণ আমার কাছে মনে হয়েছে যে আপনারা শোকজটি দিয়েছেন একটা পপুলিস্ট জায়গা থেকে, আবার শোকজটি প্রত্যাহারও করেছেন একটি চাপের মুখে একটি এই জায়গা থেকে। আপনারা আসলে এখনো এনসিপি, আপনারা জানেন না আপনারা কোথায় আছেন, কোথায় যাচ্ছেন। এটি একজন সাংবাদিক হিসেবে আমার ধারণা। না, আপনার এই ধারণাটি মোটেই ঠিক না। কারণ যে আমরা স্পষ্ট বলেছি যে আমরা কোথায় যাব, আমাদের রাজনৈতিক কি গন্তব্য সেটি কিন্তু ইতিমধ্যে সুস্পষ্ট।
আমরা এই রাজনৈতিক গন্তব্যের জায়গায় আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা বাংলাদেশে আইনের শাসন, নাগরিক, বাংলাদেশের মানুষের, জনগণের নাগরিক যে অধিকার, সে অধিকার এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এখানকার যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার পরিবর্তন এবং এখানকার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, এই দুইটা জায়গায় কিন্তু পরিবর্তন আমরা দীর্ঘমেয়াদী আমরা চাই। সেই জায়গা থেকে কিন্তু আমরা বলেছি যে আমরা এখানকার মনে করি বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক এবং যে সংকট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে সমাধান হচ্ছে নতুন সংবিধান, এবং আমরা সেক্ষেত্রে স্লোগানও সেই বিষয়টি নিয়ে আসছি। ফলশ্রুতিতে আমরা আমাদের রাজনৈতিক লক্ষ্য নিয়ে স্থির। আপনি বরঞ্চ এখানে আপনি যেই প্রশ্নটি করছেন সেখানে এইটার কিছুটা আপনি হয়তোবা বলতে পারেন, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিন আন্দোলনের মাধ্যমে এখানে উঠে আসা অধিকাংশ নেতৃত্ব, ফলশ্রুতিতে আন্দোলন এবং অ্যাক্টিভিজমের সময় যেটা থাকে সবসময় যে লিডারশিপ তাদেরকে সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক একুরেসি কিংবা হচ্ছে পলিটিক্যাল কারেক্টনেসকে সবসময় প্রমাণ করতে হয়, যেটা গতানুগতিক যারা রাজনৈতিক দল আকারে করেন দীর্ঘদিন তারা কিন্তু এই কারেক্টনেসটা কিন্তু অনুভব করে না। ফলশ্রুতিতে আমাদের এই যে অ্যাক্টিভিজমের জায়গা থেকে রাজনৈতিক ট্রান্সফরমেশনটা, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তি হয়ে ওঠা, রাজনৈতিক দল আকারে হাজির হওয়া, সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে হয়তো আরেকটু সময় লাগবে। আমি 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 অবশ্য আপনাকে ঠিক বুঝলাম কিনা আমি বুঝলাম না, আমি পরবর্তী প্রশ্নে যাই, কারণ এটা বুঝতে হয়তো আমার সময় লাগবে। আপনি যেভাবে বলছেন সেটা পরবর্তী প্রশ্নে আমরা দেখলাম যে আপনাদের একজন কেন্দ্রীয় নেতা জনাব মাহিন সরকারকে উনি দাবি করছেন যে ওনাকে কোনো ধরনের শোকজ ছাড়াই ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়টি প্লাস কয়েকদিন আগে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে উপদেষ্টা জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে কেন্দ্র করে চাঁদার কাহিনী, তার আবার কোনো একটা জায়গায় খেতে যাওয়া না যাওয়া ইত্যাদি নিয়ে আসলে নানা ধরনের কথা হচ্ছে। এনসিপি কি ভিতরে ভিতরে কয়েকটি উপদলে বা ভাগে বিভক্ত হচ্ছে? না, এনসিপি কোনোভাবেই কোনো উপদল কিংবা ভাগে বিভক্তি হয়নি। এটি যেটি হচ্ছে যে সাধারণত আমরা যেটা বলে আসছি, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এই প্রথম যৌথ নেতৃত্ব এবং কোনো একক নেতৃত্বকে কাল্ট আকারে হাজির করে সকল সিদ্ধান্ত গ্রহণ কিংবা সকল কথা, সর্বশেষ কথা তার মুখ থেকে আসার যে সংস্কৃতি আমাদের এখানে চলে আসে, সেটির বাহিরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জবাবদিহিতা গ্রহণের সেই চর্চাটা আছে। সেটার কিন্তু আবার আপনি বলতে পারেন যে কিছুটা জায়গায় সেটা হচ্ছে যে যখন একইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেক্ষেত্রে সবাই কিন্তু তার সিদ্ধান্তটা বাহিরে অনেক সময় প্রকাশ করেন যে হ্যাঁ আমি এই মতামতটা দিয়েছিলাম এবং জনগণের কাছে আপনার সঠিক থাকার জায়গা থেকে। ফলশ্রুতিতে এই জায়গাটি যতটা না আপনার বিভক্তি প্রকাশ পায়, তার চেয়ে বরং পুরনো রাজনৈতিক ভাবে আমরা দেখছি যে বিদ্যমান দলগুলো এইটাকে প্রকাশ করার জন্য তারা বেশি আগ্রহী যে হ্যাঁ এনসিপি ভাগ হয়ে যাচ্ছে, এনসিপি ভাগ হলে নতুন যে দলটি আছে, নতুন যে রাজনৈতিক শক্তির আবির্ভাব সেটি আসলে দাঁড়াতে পারবে না, এইভাবে প্রচারণাটা করে আলটিমেটলি যেটি না না পুরনো রাজনৈতিক দলের কথা সেটাকে না আদি পুরনো রাজনৈতিক দলের কথা বাদ থাক। আমি আসলে মানে কারো উদাহরণ না দিয়ে আমি ভিতর থেকে আপনাকে জানতে চাইছিলাম, আপনার কাছে যদি মনে হয় যে এনসিপি বিভক্ত হচ্ছে না বা এনসিপির মধ্যে কোনো রকম কোনো কোন্দল নেই, সেটি নিয়ে আমরা আসলে পরে আবার বিস্তারিত আলোচনা করব।